নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীনভাবে 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। আর এই প্রসঙ্গে এবার মুখ খুললেন এসএসসি চেয়ারম্যান। চলতি সপ্তাহে সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীনভাবে 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বির রশিদের ডিভিশন বেঞ্চ। তাতে রাতারাতি চাকরি হারিয়েছেন বাংলার 25,753 জন। নথি অনুযায়ী এই সর্বমোট চাকরি হারাদের মধ্যে 5,000 জনের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠেছিল তাতে গোটা প্যানেল কেন বাতিল। সেক্ষেত্রে হাইকোর্ট বলেছিল, যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করে বারবার চাওয়া হয়েছিল রাজ্য সরকার এবং এসএসসির কাছে। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন এসএসসি চেয়ারম্যান। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের দাবি করলেন, অযোগ্যদের তালিকা নাম এবং রোল নম্বর ধরে ধরে আগেই হলফনামা আকারে পেশ করা হয়েছিল। তিনি জানিয়েছেন, গত দুদিন ধরে প্রচুর মেসেজ পাচ্ছি, সাংবাদিকদের পাশাপাশি বাইরের অনেকের থেকেও। অনেকেই বলছেন এসএসসি কোনো তথ্য দেয়নি যোগ্য অযোগ্যদের। আমি সবাইকে জানিয়েছিলাম আমরা হলফনামা জমা করেছি। এই মামলার শুনানি শুরু হয়েছে ডিসেম্বর মাসে। 13ই ডিসেম্বর হলফনামা দিই, কিন্তু আদালত একটি পয়েন্ট সম্পর্কে সন্তুষ্ট হয়নি, আবারও হলফনামা দিতে বলে। 18ই ডিসেম্বর আরেকটি হলফনামা দিই। আমরা নবম দশমে 775 জন যাদের রেকমেন্ডেশন বা সুপারিশপত্র আমরা রুল 17 প্রয়োগ করে উইথড্র করেছি, প্রত্যাহার করেছি বা ক্যান্সেল করেছি, তাদের তালিকা দেওয়া হয়। এটা হচ্ছে 18ই ডিসেম্বর 2023। 775 জন নবম দশম শ্রেণী যাদের রেকমেন্ডেশন বা সুপারিশপত্র রেকমেন্ডেশন লেটার আমরা উইথড্র করেছি, রুল 17 প্রয়োগ করে তাদের বিস্তারিত তালিকা একটা দেওয়া হয়। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আরও জানান, যাদের বয়স 40 হয়ে গেছে সেক্ষেত্রে কি হবে সে প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছেন একটি সরকারের উপর নির্ভর করছে। আজকে আমার প্রেস কনফারেন্সের এক এবং একমাত্র উদ্দেশ্য ছিল যে আমি কি তথ্য দিয়েছি সেটা কেউ মনে করতে পারেন এটা অসম্পূর্ণ, কেউ মনে করতে পারেন এটা যথেষ্ট, কেউ সন্তুষ্ট হতে পারেন, না হতে পারেন, মানে আপনাদের মধ্যেই বলছি। কিন্তু কি দিয়েছি সেটা জানানো দরকার। কিছু দিইনি তা নয়, 5,300 বা যাই হোক যোগ করে আপনারা যে সংখ্যাটা পাচ্ছেন সেই সংখ্যা আমরা দিয়েছি। হাই নিউজ নেটওয়ার্ক। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরও এখনো পর্যন্ত চাকরি হারাদের বন্ধ হচ্ছে না বেতন, কিন্তু কোন যুক্তিতে? এই প্রসঙ্গে বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, দেখো, একেবারে যে এই মুহূর্তে আদালতের রায়ে যে প্রায় 26,000 শিক্ষক তারা চাকরি হারিয়েছেন, এই চাকরি হারা শিক্ষকদের বেতন এখনই কিন্তু শিক্ষা দপ্তর বন্ধ করতে চাইছে না। এবং যেহেতু আদালতে এখনো পর্যন্ত বিচারাধীন, অর্থাৎ সুপ্রিম কোর্টে শিক্ষা দপ্তর আলাদা একটি এপএলপি পিটিশন করেছে, তার ভিত্তিতেই শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু এখনো পর্যন্ত মীমাংসা হয়নি পুরো বিষয়টার, তাই এই এপ্রিলের রায় অর্থাৎ এই চলতি মাসের যে বেতন, সেই বেতন কিন্তু মে মাসের 1 তারিখে শিক্ষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ শ্রম আইনের বিরুদ্ধে যাবে যদি বেতন বন্ধ করা হয়, কারণ তাদেরকে যে কাজ করিয়ে নেওয়া হয়েছে এবং যদি সেই কাজ করানোর ভিত্তিতে বেতন না দেওয়া হয় তাহলে কিন্তু সেটা শ্রম আইনের কিন্তু বিরুদ্ধে যাবে। তাই শ্রম আইন মেনে এই ধরনের সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্যের শিক্ষা দপ্তর। এবং শিক্ষা দপ্তর সূত্রে খবর, তারা যে সিদ্ধান্ত নিচ্ছে যে আগামী মাসে অর্থাৎ মে মাসের 1 তারিখেই এই চলতি মাসের অর্থাৎ এপ্রিল মাসের যে বেতন, সেই বেতন কিন্তু চাকরি হারা শিক্ষকদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে রাজ্য সরকার। ধন্যবাদ সায়ন্তন। চাকরি হারাদের 12% হারে টাকা ফেরত দেওয়া, এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কি বলেছেন শোনাবো। আবার 4 সপ্তাহে 12% শুধু টাকা ফেরত দাও। আপনি সারা জীবন কাজ করে সারা জীবনে যে টাকা খেয়েছেন, আপনি শ্রম দিয়েছেন, আপনি শ্রমের পরিবর্তে টাকা কখনো ফেরত পাওয়া যায়? একই ফেরত আমি চাই, দিতে হবে। আর যিনি এখানে এই ছাত্রছাত্রীদের চাকরি খাওয়ার জন্য প্রথম
হাত নেড়েছিলেন, প্রথম সই করেছিলেন, এই মানুষটা আজকে আপনাদের এখানে দেবাংশুর বিরুদ্ধে লড়াই করছে। আগামী দিন ওনার কাছ থেকে বিচার পাবেন? কোনো বিচার পাবেন? চাকরিহারাদের নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের এসএসসি ভবন ঘেরাও কর্মসূচি নিয়ে উত্তেজনা ছড়ালো। সেক্টর 5-এর করুণাময় মোড়ের কাছে জমায়েত শুরু করলে তাদেরকে আটকে দেয় পুলিশ। আন্দোলনকারীদের মধ্যে 56 জনকে টেনে হিচড়ে আটক করেছে বিধাননগর থানা পুলিশ। কারণ কি? কোনো কারণ থাকে না। স্বৈরাচারী শাসকের অত্যাচার করবার জন্য কোনো যুক্তিও থাকে না, কোনো কারণ থাকে না। এখানে 144 ধারাও নেই। আর তাছাড়া পুরো বিষয়বস্তুটাই এখন হচ্ছে নির্বাচন কমিশনের আন্ডারে। এদের কোনো এখতিয়ারও নেই এদের আটক করার। কারণ কি? কোনো কারণ থাকে না। দ্বিতীয় দফায় বাংলা দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট লোকসভা আসনে নির্বাচন রয়েছে। আর এক নজরে দেখে নেব দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জ লোকসভা আসনের বিস্তারিত তথ্য। দার্জিলিং লোকসভা কেন্দ্র ভারতের 543টি সংসদীয় আসনের মধ্যে একটি। দার্জিলিং লোকসভা কেন্দ্র 7টি বিধানসভা নিয়ে গঠিত, যার মধ্যে একটি বিধানসভা কালিম্পং জেলায় এবং একটি বিধানসভা উত্তর দিনাজপুর জেলায়। দার্জিলিং লোকসভা কেন্দ্র কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া, নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেয়া ও চোপড়া বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। এক নজরে দেখে নেব দার্জিলিং লোকসভা কেন্দ্র। মোট ভোটার 17,76,898 জন। মোট বুথ 1,999টি। স্পর্শকাতর বুথ 704টি। মহিলা পরিচালিত বুথ 53টি। মোট কেন্দ্রীয় বাহিনী 88 কোম্পানি। 2019 লোকসভা নির্বাচনে দার্জিলিং লোকসভা কেন্দ্রে কি ফলাফল হয়েছিল এক নজরে দেখে নেওয়া যাক। দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাজু বিস্তার প্রাপ্ত ভোট ছিল 7,50,760, 59.07%। তৃণমূল কংগ্রেসের প্রার্থী অমর সিং রাইয়ের প্রাপ্ত ভোট ছিল 3,36,624, 26.51%। কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকারের প্রাপ্ত ভোট ছিল 65,184, 5.13%। সিপিআইএম প্রার্থী সমন পাঠকের প্রাপ্ত ভোট ছিল 50,524, 3.97%। 2024 লোকসভা নির্বাচনে দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী এবার কারা এক নজরে দেখে নেওয়া যাক। 2024 লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ রাজু বিস্তা, তৃণমূল প্রার্থী গোপাল লামা, কংগ্রেস প্রার্থী মুনিশ তামাং, নির্দল প্রার্থী বিষ্ণুপ্রসাদ শর্মা। বালুরঘাট লোকসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের 42টি লোকসভা কেন্দ্রের একটি। 2009 সালে লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। বালুরঘাট লোকসভা কেন্দ্র যে 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত সেগুলি হল ইটাহার, কুশমন্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর ও হরিরামপুর বিধানসভা কেন্দ্র। এক নজরে দেখে নেব বালুরঘাট লোকসভা কেন্দ্র। বালুরঘাট লোকসভা কেন্দ্রের মোট ভোটার 15,63,941 জন। মোট বুথ 1,569টি। স্পর্শকাতর বুথ 455টি। মহিলা পরিচালিত বুথ 37টি। মোট কেন্দ্রীয় বাহিনী 73 কোম্পানি। 2019 লোকসভা নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রে কি ফলাফল হয়েছিল এক নজরে দেখে নেওয়া যাক। বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদারের প্রাপ্ত ভোট ছিল 5,39,317, 45.02%। তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্পিতা ঘোষের প্রাপ্ত ভোট ছিল 5,06,024, 42.24%। কংগ্রেস প্রার্থী আব্দুস সাদেক সরকারের প্রাপ্ত ভোট ছিল 36,783, 3.0%। আরএসপি প্রার্থী রনেন বর্মনের প্রাপ্ত ভোট ছিল 72,990, 6.09%।
2024 লোকসভা নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী কারা এক নজরে দেখে নেওয়া যাক। 2024 লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার, তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র, আরএসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের 42টি লোকসভা কেন্দ্রের একটি। 2009 সালে লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র যে 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত সেগুলি হল ইসলামপুর, গোয়ালপুখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ ও রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র। এক নজরে দেখে নেওয়া যাক রায়গঞ্জ লোকসভা কেন্দ্র। মোট ভোটার 17,91,574 জন। মোট বুথ 1,730টি। এর মধ্যে স্পর্শকাতর বুথ 446টি, মহিলা পরিচালিত বুথ 48টি, মোট কেন্দ্রীয় বাহিনী 111 কোম্পানি। 2019 লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কি ফলাফল হয়েছিল এক নজরে দেখে নেওয়া যাক। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা ভারতীয় জনতা পার্টির প্রার্থী দেবশ্রী চৌধুরীর প্রাপ্ত ভোট ছিল 5,11,652, 40.03%। তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের প্রাপ্ত ভোট ছিল 4,51,078, 35.29%। কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সির প্রাপ্ত ভোট ছিল 83,662, 6.55%। সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমের প্রাপ্ত ভোট ছিল 1,82,035, 14.25%। 2024 লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কারা এক নজরে দেখে নেওয়া যাক। 2024 লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী কার্তিক পাল, তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামজ। নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর নিয়ে চলেছে টালবাহানা। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে ইডির আধিকারিকদের। অবশেষে সামনে এসেছে সেই নমুনার ফরেনসিক রিপোর্ট। কণ্ঠস্বরের নমুনা মিলেছে বলেও আদালতে জানিয়েছে ইডি, কিন্তু তারপরও তদন্তের অগ্রগতি কোথায় সেই প্রশ্নই তুলল এবার কলকাতা হাইকোর্ট। আদালতে জমা দেওয়া ইডির রিপোর্ট নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি অমৃতা সিনহা। সামনে এসেছে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনার ফরেনসিক রিপোর্ট, আর সেই প্রসঙ্গেই দিলীপ ঘোষ কি মন্তব্য করেছেন শোনাবো। যেটা আমরা বারবার বলেছি যে দুর্নীতি তো হয়েছে, কিন্তু সেটা বিধিবদ্ধভাবে প্রমাণিত না হলে তথ্য সহ তো কোনো কোর্টও কিছু করতে পারবে না। তো সেজন্য কোর্ট বারবার চাপ দিয়েছে, জনগণ তাকিয়ে আছে, আমরাও বারবার বলেছি, এবং যে প্রসেস সে অনুযায়ী কাজ চলছে। তার পরিণাম হচ্ছে আজকে দেখুন 26,000 লোকের চাকরি তো গেছে, তার মধ্যে অনেকেই পরীক্ষা না দিয়ে পাশ না করে চাকরি পেয়েছিল। সে একটা জটিল সমস্যা সমাধান করতে হবে কোর্টকে, তারা লেগে আছেন। লিপস অ্যান্ড বাউন্স বা এই ধরনের অনেক কোম্পানির অনেক নেতার অনেক দুর্নীতি জমা পড়েছে, পাহাড় হয়ে গেছে। সেগুলো সমাধান করতে সময় লাগবে, কিন্তু ঠিক রাস্তায় ঠিক দিকে এগোচ্ছে, সময় লাগলেও সমাধান হবে। প্রচারে বেরিয়ে উত্তরপাড়া তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মনমোড়া হয়ে কাঞ্চন বেরিয়ে যান কল্যাণের প্রচার ছেড়ে। পরে কল্যাণের দাবি, কাঞ্চনকে দেখলেই গ্রামের মহিলারা ভীষণ রিয়াক্ট করছেন, আর তাই তিনি কাঞ্চনকে তার সঙ্গে গ্রামের প্রচারে যেতে মানা করেছেন। কি বলেছেন তিনি শোনাবো। দেখো, উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না। এর আগেও ওনাকে নিয়ে প্রচারে আমি বেরিয়েছিলাম। উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরিয়েছে, গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না। আর শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে? একটা এমএলএ তো অন্য দিনগুলো তো প্রচার করবে, সে তো কিছু করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে, মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে। আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই, আমি সমষ্টিগত মানুষের জন্য। আমি কোনো সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না, কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।